আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আজ কুইজে অংশ নেবার জন্য হাজির হয়েছে যথারীতি দুটি দল। চলুন শুরুতেই আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ সিফাতুর রহমান বাইজিদ, নৌবাহিনী কলেজ ঢাকা, নবম শ্রেণী। মোহাম্মদ আবির হাসান, নৌবাহিনী কলেজ ঢাকা, নবম শ্রেণী। রাকি কিবরিয়া, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকা, অষ্টম শ্রেণী। স্বপ্নিল চৌধুরী, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকা, অষ্টম শ্রেণী। পরিচয় পেয়ে গেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। দুটো ভাগে ভাগ করেছি আমাদের প্রশ্নগুলোকে। একটি হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড, যেখানে আমরা ছবি বা ভিডিও দেখিয়ে প্রশ্ন করি, এবং আরেকটি হচ্ছে 1 মিনিট সময়ের মধ্যে দ্রুত 10টি প্রশ্ন করি, যেটি হচ্ছে কুইজ রাউন্ড। আমরা যেসব বিষয় থেকে প্রশ্ন করি সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। এবং অডিও ভিজুয়াল রাউন্ডে অর্থাৎ ছবি ভিডিও দেখে যে প্রশ্নগুলো করি, সেক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আর কুইজ রাউন্ডে যেটা আমাদের রয়েছে, সঠিক উত্তরের জন্য 5, ভুল হলে কোনো জরিমানা হবে না। যারা আগে বাজার চাপবেন তারাই সুযোগ পাবেন। প্রথমে অডিও ভিজুয়াল রাউন্ডে দু দলের সামনেই রয়েছে বাজার বাটন, আর কুইজ রাউন্ডের বেলায় যেটা হবে সেটা হচ্ছে দু দলের জন্য আলাদা করে প্রশ্ন নির্ধারণ করা আছে, সেক্ষেত্রে আর বাজার বাজাতে হবে না। এই হচ্ছে আমাদের নিয়মাবলী, খুব সহজ। তৈরি? নৌবাহিনী কলেজ ঢাকা এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকা। শুরুতেই যে বিষয় থেকে আমরা প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখি কি। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যা দেশের নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করে। কমিশনে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের দায়িত্ব হলো নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সংবিধান অনুসারে বাংলাদেশের নির্বাচন কমিশনে কতজন সদস্য থাকে? কোনো দলই মনে হয় না খুব একটা আগ্রহী উত্তর দেওয়ার জন্য। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে কমিশনের প্রধান নির্বাচন কমিশনার থাকেন একজন এবং তার সাথে থাকেন 4 জন নির্বাচন কমিশনার। এই মোট 5 জন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন। অলরাইট, প্রথম প্রশ্নের উত্তর পেলাম না, কিন্তু দেখি যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পাই কিনা। দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। ভোট দিতে দেখছি। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ক্ষমতা এবং অধিকার। এতে প্রত্যেকটি নাগরিক তাদের মতামত সমানভাবে মূল্যবান এবং তারা স্বতন্ত্রভাবে তাদের নেতা নির্বাচন করতে পারেন। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের উপর ভিত্তি করে একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলে। প্রশ্ন হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, এই যে শব্দটি, এই ডেমোক্রেসি অরিজিনালি আদিতে কোন ভাষা থেকে এসছে বা কোন জায়গা থেকে এসছে? আদি ভাষা কোনটি ছিল? ডেমোক্রেসি শব্দটা একটি অন্য ভাষার থেকে এসেছে। প্রশ্ন হচ্ছে কোন ভাষা থেকে এসেছে ডেমোক্রেসি? ইয়াস, সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে নৌবাহিনী কলেজ ঢাকা, গ্রিক থেকে। একই সঙ্গে বাজার প্রেস করেছেন এপাশে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, গ্রিক। আপনারা বলছেন গ্রিক, দুদলই বলছেন গ্রিক ভাষা থেকে ডেমোক্রেসি শব্দের উদ্ভব। তাই কি? উত্তর সঠিক হলে 10 নম্বর পেয়ে যাবে দুদলই, কিন্তু ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে গণতন্ত্র শব্দটি এসেছে গ্রিক থেকে। ভেরি ওয়েল ডান। নৌবাহিনী কলেজ ঢাকা এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকা। গ্রিক শব্দ ডোমাস, ডোমাস মানে হচ্ছে জনগণ গ্রিক ভাষায়, এবং ক্রাটোস মানে হচ্ছে শাসন, জনগণের শাসন, সেটাই হচ্ছে গণতন্ত্র। সো ডেমোস ক্রাটোস যেখান থেকে এসেছে ডেমোক্রেসি। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এর সাথেই শেষ হয়ে গেল আমাদের বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন। এখন যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে ইতিহাস, আর ইতিহাসের প্রথম প্রশ্ন পর্দায়। একটি বিদ্রোহের ছবি দেখতে পাচ্ছি। এই বিদ্রোহ যা 1857 সালের মহাবিদ্রোহ নামেও পরিচিত, এবং বিদ্রোহটি করা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, এবং বলা হয় যে এটি ভারতের প্রথম সশস্ত্র
বিদ্রোহ। এটি মূলত ইংরেজদের যে ঔপনিবেশিক শাসন এবং তার ফলে উদ্ভূত যে অসন্তোষ সেটার বিরুদ্ধে এই বিদ্রোহটা ছিল। বিদ্রোহটা শুরু হয় উত্তর ভারত থেকে এবং দ্রুত সমস্ত ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ এটি কোনটি? 1857 সালে। সবার আগে বাজার প্রেস করেছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। সিপাহী সিপাহী বিদ্রোহ। বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। কেন মনে হলো এটা সিপাহী বিদ্রোহ? কারণ সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 সালে সংগঠিত হয় এবং এটি ছিল সবচেয়ে বড় বিদ্রোহ ব্রিটিশ শাসনের এই 100 বছরের মধ্যে সংগঠিত। আচ্ছা, একটা ব্যাখ্যা দিয়েছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। দেখা যাক তাদের ব্যাখ্যা অনুযায়ী এটি সিপাহী বিদ্রোহ কিনা। আমাদের কম্পিউটার কি বলে? উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, আপনাদের উত্তর সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান। সিপাহী বিদ্রোহ 1857 সালে, এটা সবচেয়ে বড় বিদ্রোহ, মহাবিদ্রোহ বলা হয় এবং প্রথম সশস্ত্র বিদ্রোহ ওটা। এবং সিপাহী বিদ্রোহর ফলেই ভারতীয় উপমহাদেশে যে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, পুরো ভারতীয় উপমহাদেশ ইংরেজদের বিরুদ্ধে একবারে লড়ে গেল, পুরো প্রেক্ষাপটটা তৈরি হলো সিপাহী বিদ্রোহের মাধ্যমে। ভেরি ওয়েল ডান, সুপার। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায় এবং আপনাদের ব্যাখ্যাটা একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান। চলে যাই পরের প্রশ্ন, ইতিহাস বিভাগ থেকে দেখি কোনটি আছে আমাদের সামনে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, এই ঐতিহাসিক স্থাপত্যের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 সালে এবং সম্পূর্ণ হয় 1648 সালে। 16 বছর লেগেছে এই স্থাপত্যটি নির্মাণ করতে। বলা হয়ে থাকে যে এটি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। এখানে রয়েছে সাদা মার্বেলের কাঠামো এবং এর উপরে রয়েছে জটিল খোদাই করা এবং এখানে রয়েছে একটা চমৎকার বাগান। এই সব কিছু মিলিয়ে এইটিকে অনন্য অনবদ্য করেছে এই স্থাপত্যকে। প্রশ্ন হচ্ছে, এটি কোন স্থাপত্যের কথা আমরা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন নৌবাহিনী কলেজ ঢাকা। তাজমহল। তাজমহল। একই সঙ্গে বাজার প্রেস করেছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলও। আপনাদের উত্তর তাজমহল। শিওর? চাইলে উত্তর পরিবর্তন করতে পারেন নৌবাহিনী কলেজ ঢাকা। তাজমহলের সঙ্গেই থাকবেন। দেখা যাক উত্তর সঠিক হয় কিনা। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই তাজমহল। ভেরি ওয়েল ডান। ভারতের আগ্রায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপত্য তাজমহল। বলা হয়ে থাকে যে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন, যদিও পরবর্তীতে ইতিহাসবিদরা বলছেন যে আসলে এই তথ্যটা সঠিক নয়। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে এবং এর সাথেই শেষ হয়ে গেল ইতিহাস বিভাগের দুটি প্রশ্ন। চলে যাব আমাদের পরের বিষয়। এবারের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। দেখি কি থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ HPE এই প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে একটি বিশেষায়িত কম্পিউটার যেটির নাম হচ্ছে এল ক্যাপিটান। এই সিস্টেমের গতি হচ্ছে সর্বোচ্চ 2.46 এক্সাফ্লপস, যা প্রতি সেকেন্ডে 1 কুইন্টিলন গাণিতিক সমস্যার সমাধান করে। এটি বিশ্বের সবচাইতে শক্তিশালী দ্রুততম গতির বিশেষায়িত কম্পিউটার এল ক্যাপিটান। প্রশ্ন হচ্ছে, এটি কি ধরনের কম্পিউটার? সবার আগে আবারও বাজার প্রেস করেছেন নৌবাহিনী কলেজ ঢাকা। কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গতির এই বিশেষায়িত কম্পিউটার। এপাশে রয়েছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আপনাদের উত্তর কোয়ান্টাম কম্পিউটার। আপনারাও বলছেন কোয়ান্টাম কম্পিউটার। দেখা যাক উত্তর সঠিক হলে দুদলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে দুদলের জরিমানা হয়ে যাবে 5। দেখি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল। সুপার কম্পিউটার বিশ্বের সবচাইতে শক্তিশালী এবং দ্রুততম গতির কম্পিউটার এটি এল ক্যাপিটান। 2024 সালের নভেম্বরে এল ক্যাপিটান চালু করা হয়েছে
মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুটার সমন্বয়ে এই প্রজন্মের এই সুপার কম্পিউটার, এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ল্যাবরেটরি যেটি আছে সেখানে এই সুপার কম্পিউটার এল কাপিতান সেখানে এটা স্থাপন করা হয়েছে। দুঃখিত, দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলেরই জরিমানা হয়ে গেল 5-5 করে। চলে যাব আমাদের পরের প্রশ্নে। সেলফি তুলছে একজন। আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলছে যে নিজের ছবি তোলার অতিরিক্ত প্রবণতা এবং সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করা একটি মানসিক সমস্যার নাম, এবং তারা এই অসুখটির নাম দিয়েছেন সেলফিটিস। অনেক সময় দেখা যাচ্ছে যে ছবি তো তুলে এবং পবিত্র ধর্মীয় স্থানে গিয়েও অনেকেই অতিরিক্ত ছবি তুলছে, সেলফি তুলছে এবং তুলের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করছে। তো যারা ধর্মীয় স্থানে গিয়ে করছে এমন কাজ, তাদের এই কাজটাকে বন্ধ করার জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান কর্তৃপক্ষ তারা আদেশ জারি করেছে যে সেখানে কোনো রকম কোনো সেলফি তোলা যাবে না। প্রশ্ন হচ্ছে কোন পবিত্র ধর্মীয় স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে? একটি বিখ্যাত পবিত্র ধর্মীয় স্থান এটি, এবং ধর্মীয় স্থানে গিয়েও তাদের এই অসুখটা থামাথামি হয় না। প্রশ্ন হচ্ছে কোন ধর্মীয় স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে? দুদলে কোনো দলই উত্তর দিচ্ছেন না। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফের সামনে এবং মদিনার মসজিদে নববীতে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ। এবং যদি কেউ মোবাইল বের করে সেলফি তোলেন তাহলে সেখানে যারা দায়িত্ব পালনরত নিরাপত্তা রক্ষীরা আছেন তারা তৎক্ষণাৎ সেই মোবাইল ফোনটিকে বাজেয়াপ্ত করবেন। অলরাইট, বিজ্ঞান থেকে দুটি প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। আমাদের পরের প্রশ্ন শিল্প সাহিত্য থেকে এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি ওভারকোট পরা। ইনি একজন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগের কাল্পনিক গোয়েন্দা চরিত্র। তিনি একজন উচ্চ মেধা সম্পন্ন লন্ডন ভিত্তিক পরামর্শদাতা গোয়েন্দা। তার নির্ভুল যুক্তি, সঙ্গত এবং কার্যকারণ, কোন কারণে কি হচ্ছে সেটা তিনি অনুধাবন করতে পারেন। তিনি ছদ্মবেশ ধারণ করতে পারেন। ফরেনসিক বিজ্ঞানে তার দক্ষতা রয়েছে এবং জটিল আইনি মামলার নিষ্পত্তি করার ব্যাপারে তার খ্যাতি ভুবন জোড়া। প্রশ্ন হচ্ছে কি নাম এই কাল্পনিক গোয়েন্দা চরিত্রের? বলা হয়ে থাকে যে আমরা যে চলচ্চিত্র দেখি জেমস বন্ড এই বিখ্যাত গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ইনি লন্ডনে থাকেন, লন্ডনে ঘোরেন এই গোয়েন্দা চরিত্র এবং তাকে নিয়ে কাহিনী। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তারা বাজার প্রেস করেছেন উত্তর শার্লক হোমস, লন্ডন ভিত্তিক পরামর্শদাতা গোয়েন্দা। দেখে নিই আপনাদের তো সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে শার্লক হোমস। সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। 10 নম্বর আপনাদের দলের খাতায়। 1887 সালে প্রথম এই চরিত্র পাঠকদের সামনে আসে। স্কটিশ লেখক এবং চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল তিনি সৃষ্টি করেন শার্লক হোমসকে, এবং ওইখানে শার্লক হোমসের একটা ঠিকানা দেয়া থাকে 10 নম্বর বেকার স্ট্রিট, এবং লোকজন সবাই ওই ঠিকানায় যায় শার্লক হোমসের সাথে দেখা করতে, যে তারা বিশ্বাস করে সত্যি সত্যি শার্লক হোমস সেখানে থাকে, এবং সেটা একটা দর্শনীয় জায়গা। ভেরি ওয়েল ডান গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। 10 নম্বর চলে গেল দলের খাতায়। পরের প্রশ্ন দেখি কি থাকছে। হুমায়ুন আহমেদ জননন্দিত সাহিত্যিক, আমাদের সবার প্রিয়। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যেটি তার শেষ গ্রন্থ, 2013 সালে প্রকাশিত হয়। প্রশ্ন হচ্ছে সেই গ্রন্থটির নাম কি? এই গ্রন্থটি প্রকাশিত হবার পর আদালতের দ্বারস্থ হতে হয়েছিল, সেখানে গিয়ে জবাবদিহি করতে হয়েছিল হুমায়ুন আহমেদকে, এবং তার সে উপন্যাসের কিছু অংশ আবার সম্পাদনা করতে হয়েছিল।
একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটি তিনি রচনা করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর জনপ্রিয়, প্রচুর তর্ক বিতর্ক জন্ম দিয়েছিল এই উপন্যাসটি, যেটি হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস 2013 সালে প্রকাশিত হয়েছিল। দেখা যাচ্ছে দু দলে কোনো দলই উত্তর দিতে এগিয়ে আসছেন না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। হুমায়ুন আহমেদের সর্বশেষ বই বা উপন্যাস দেয়াল, এটি ইতিহাস শাস্ত্রী উপন্যাস যার ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট। অলরাইট, কোনো দলই সঠিক উত্তর দেননি, কোনো দলই নাম্বার পেলেন না এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য থেকে প্রশ্ন। পরের বিষয় ভূগোল, দেখা যাক ভূগোল থেকে কোন প্রশ্ন আসে। পারসিভিয়ারেন্স, ডাকনাম হচ্ছে পার্সি। এটার এই যন্ত্রটার সাইজ হচ্ছে একটা মোটর গাড়ির সাইজের এবং এটা মঙ্গল গ্রহে পরিভ্রমণ করে এবং যেটা মঙ্গল গ্রহে যাওয়ার সর্বশেষ রোভার। এই রোভারের মিশন হলো মঙ্গলে প্রাচীন জীবন এবং জৈব রাসায়নিক সংকেত অনুসন্ধান করা, মাটির নমুনা সংগ্রহ করা এবং ভবিষ্যতে মানুষের মঙ্গল অভিযানে প্রস্তুতি নেওয়া। প্রশ্ন হচ্ছে মার্স মানে মঙ্গলে প্রেরিত এই সর্বশেষ রোভারটি কোন সংস্থা নির্মাণ করেছে, পরিচালনা করছে? খুব সহজ, আমি তো ভেবেছি দু দল দেখেই সাথে সাথে এটা বাজার প্রেস করবেন। কোন সংস্থা নির্মাণ করেছেন? সবার আগে বাজার প্রেস করেছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, নাসা। নাসা। উত্তর সঠিক হলে 10 নম্বর গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আপনাদের উত্তর নাসা, একেবারে সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা, নাসা এই পারসিভিয়ারেন্সকে পাঠিয়েছে 2020 অভিযানের অংশ হিসাবে মঙ্গল গ্রহে ইয়ে-0 অভিঘাত খাতে অনুসন্ধান পরিচালনা করার জন্য এটা নকশা করা হয়েছিল। পারসিভিয়ারেন্স, ডাকনাম হচ্ছে পার্সি। নাসা এই কাজগুলো করে থাকে। অলরাইট, চলে যাই আমরা পরের প্রশ্নে। ভূগোল বিভাগে দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। লাল চিহ্নিত যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি নদীর গতিপথ। এটি ইউরোপের একটি নদী এবং এটি ইউরোপের অন্যতম প্রধান পরিবহন পথ। এই নদী ইউরোপের 10টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার মধ্যে রয়েছে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং এই নদীটিকে বলা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপের কোন নদীর কথা বলছি? এটি ইউরোপের কোন নদী যেটি 10টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া নদীর মধ্যে এটি? ইউরোপের বিখ্যাত নদী, আমাদের ভূগোল বইতে আমরা পড়েছি। দু দলে কোনো দলই উত্তর দিচ্ছেন না। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। আচ্ছা, কম্পিউটার অপশন দিয়েছে আপনাদের জন্য ভলগা, সিন, দানিউব, রাইন। কোনো দলই বাজার প্রেস করছেন না, কি আর করা, চলে যাই কম্পিউটারের কাছে। দানিউব নদী, দানিউব নদী হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং জার্মানির সোয়ার্জবার্ড অঞ্চলে এর উৎপত্তি এবং এটা পূব দিকে প্রায় 2850 কিলোমিটার প্রবাহিত হয়েছে হয়ে রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগর ব্ল্যাক সিতে গিয়ে পড়েছে। জার্মানির সোয়ার্জবার্ডে এটার উৎপত্তি। দানিউব নদী, দানিউব পৃথিবীর সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবার রেকর্ড দানিউব নদী। ভূগোল বিভাগ থেকে দুটো প্রশ্নই শেষ হয়ে গেল। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। অডিও ভিজুয়াল রাউন্ডের সর্বশেষ বিষয় খেলাধুলা, 400 নট আউট। তিনি 2004 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে 400 রানের অপরাজিত ইনিংস খেলেন, যা এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে 1994 সালে তিনি 375 রান করেছিলেন, যেটা সে সময় রেকর্ড ছিল। প্রশ্ন হচ্ছে এই রেকর্ডের অধিকারী কে? সবার আগে বাজার প্রেস করেছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ব্রায়ান লারা। ব্রায়ান লারা। শিওর? জি।
কিভাবে শিওর হলেন? কারণ ব্রায়ান লারাই টেস্ট ক্রিকেটে একমাত্র ব্যক্তি যিনি 400 রানের একটি মাইলফলক তৈরি করতে পেরেছিলেন। আচ্ছা, কোথায় পড়েছেন এটা? এটা আমি বিভিন্ন ক্রিকেট বিষয়ক জার্নালে পড়েছি। আচ্ছা, ক্রিকেট নিয়ে আপনার অনেক আগ্রহ। আমি ক্রিকেট দেখি, মানে আমি সব ধরনের খেলাধুলাই মোটামুটি দেখে থাকি। আচ্ছা, সেজন্য আপনার মনে হচ্ছে যে ইনি ব্রায়ান লারা। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। দেখা যাক তিনি আসলেই ব্রায়ান লারা কিনা। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসলে ব্রায়ান চার্লস লারা। অ্যাবসলিউটলি রাইট আনসার। ওয়েস্ট ইন্ডিজের খ্যাতিমান কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা, তারই রেকর্ড এই 400 নট আউট, এবং এখন পর্যন্ত 2004 সালে রেকর্ড গড়েছেন এবং 21 বছর পেরিয়ে গেছে, এখনও তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের খাতায়। খেলাধুলা বিভাগ থেকে শেষ প্রশ্ন। এই দেশটির ক্রীড়াবিদরা টোকিও 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক অর্জন করেছে। তারা পেয়েছে 39টি স্বর্ণ সহ মোট 113টি পদক। প্রশ্ন হচ্ছে, টোকিও অলিম্পিকে সবচেয়ে বেশি পদক অর্জনকারী দেশটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে নৌবাহিনী কলেজ ঢাকা। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শিওর? কেন মনে হলো এটা যুক্তরাষ্ট্র, কেন চীন নয়? কারণ সেই সময় যুক্তরাষ্ট্রের প্লেয়াররা অনেক বেটার পারফর্ম করেছিল এবং বিভিন্ন রকম প্রতিযোগিতায় তারা অনেক স্বর্ণপদক, এছাড়া ব্রোঞ্জ এবং সিলভার মেডেল এগুলো জিতে নেয়। ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম যে চীনও হতে পারে, আপনারা ক্লুটা ধরতে পারলেন না। আপনারা যদি চীন উত্তর দিতেন তাহলে 10 নম্বর পেয়ে যেতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর, অ্যাবসলিউটলি রাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা দারুণ পারফর্ম করেছিল এবং তারা চীনকে আউট পারফর্ম করে দেয়। চীনও খুবই ভালো অ্যাথলেট, তারা প্রদর্শন করে, খুবই ভালো খেলোয়াড়, কিন্তু টোকিও অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি পদক অর্জন করে নেয়। 10 নম্বর চলে গেল নৌবাহিনী কলেজ ঢাকা দলের খাতায়। ভেরি ওয়েল ডান। চলছে আমাদের প্রশ্নোত্তর পর্ব, তবে একটু গল্প করতে চাই। প্রথমে গল্প করতে চাই নৌবাহিনী কলেজ ঢাকা আপনাদের সাথে। প্রথমে সিফাতুর রহমান, আপনার সাথে আলাপ করতে চাই। আপনার কি স্বপ্ন, কি হতে চান বড় হয়ে? ভবিষ্যতে একজন ব্যবসায়ী হতে চাই রিয়েল এস্টেটের। রিয়েল এস্টেটে কেন? কারণ আমি চাই ভবিষ্যতে যেন বিভিন্ন মানুষের একটা নিরাপদ আশ্রয় কেন্দ্র, এছাড়াও যেন তারা নিরাপদে এবং সুস্থভাবে থাকতে পারে। এর জন্য আমি রিয়েল এস্টেটের একজন বিজনেসম্যান হতে চাই। বাহ, খুব ভালো। আপনি সবার জন্য নিরাপদ আবাস স্থল গড়ে তুলতে চান, মহৎ চিন্তা ভাবনা। আপনাদের পরিবারে কেউ আছেন যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, এ ধরনের কেউ? হ্যাঁ, আমার বাবা বর্তমানে রিয়েল এস্টেটের একটি কোম্পানি চালাচ্ছেন এবং তিনি বিভিন্ন রকম মানুষদের কাছে বিভিন্ন রিয়েল এস্টেটের জায়গায় ক্রয় বিক্রয় এগুলো সংক্রান্ত কাজ করছেন। সুতরাং আপনার ইচ্ছা যে ধরনের একটা কিছু আরো বৃহত্তর ভাবে করা। বাহ, চমৎকার। আমাদের সাথে আছেন মোহাম্মদ আবির হাসান, 9ম শ্রেণীর ছাত্র নৌবাহিনী কলেজে। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হয়ে বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হতে। আচ্ছা, আপনি তো এরই মধ্যে নৌবাহিনীর সদস্য, মানে নৌবাহিনী কলেজে পড়েন, তাদের তো সদস্য হয়েই গেছেন, কিন্তু একেবারেই আপনি সশস্ত্র বা সেনাবাহিনীর যেটা নৌবাহিনী আছে সেখানে কাজ করতে চান বা সেখানে আপনার ক্যারিয়ার করতে চান কেন? ছোটবেলা থেকে নৌবাহিনী কলেজ ঢাকায় পড়ি, এখানে ডিসিপ্লিন চলতে হয়, তাই আমি বড় হয়ে নৌবাহিনী অফিসার। তারপরে আপনি একটা ডিসিপ্লিনড লাইফ আপনি যাপন করতে চান, হ্যাঁ। তাই তো? ভেরি গুড। তো আমাকে যদি আপনাদের নৌবাহিনী কলেজ ঢাকা সম্পর্কে একটু বলতেন। নৌবাহিনী কলেজ ঢাকা হচ্ছে মিরপুর, আমাদের এই ঢাকার মিরপুর 14 নম্বরে অবস্থিত। এই নৌবাহিনী কলেজ ঢাকা মূলত এই নৌবাহিনীদের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি প্রতিষ্ঠান। এবং এই নৌবাহিনী কলেজে বিভিন্ন রকম কার্যক্রম সম্পর্কে যদি বলতে চাই, অসংখ্য পরিমাণে ক্লাব আছে। আর এই ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি ক্লাবের যদি কথা বলি, সেটা হচ্ছে রোটারি ক্লাব। এই ক্লাবে একজন শিক্ষার্থী যখন প্রবেশ করে তখন সে ডিসিপ্লিনের পাশাপাশি প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, আইটি স্কিল অথবা ডিবেটিং স্কিল, এই প্রত্যেকটি জিনিস নিজের মধ্যে আয়ত্ত করতে পারে। এছাড়াও লিডারশিপ তো অবশ্যই আছে এবং বর্তমানে অসংখ্য শিক্ষার্থী আছে যাদেরকে পাওয়া যাবে যারা এই ক্লাবে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে অসংখ্য দিক থেকে ইমপ্রুভমেন্ট করতে পেরেছে এবং বর্তমান লাইফে তারা বেনিফিটেড হচ্ছে। যখন আমরা বড় হব, যখন আমরা আমাদের ক্যারিয়ার
যাত্রা শুরু করব, তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম দক্ষতার প্রয়োজন হবে। তার মধ্যে একটা বড় দক্ষতা হচ্ছে যোগাযোগ দক্ষতা, লিডারশিপ দক্ষতা, একটা কাজকে ভালোভাবে করার দক্ষতা, সবাইকে একসাথে মিলে টিম ওয়ার্ক করা। এই দক্ষতাগুলো কিন্তু আসলে কোনো বই পড়ে হয় না, এটা কোনো ভিডিও দেখে এই দক্ষতা অর্জন করা যায় না। এইসব দক্ষতা অর্জন করতে হয় প্র্যাকটিক্যালি, ব্যবহারিক মাধ্যমে। সেজন্য ছোটবেলা থেকে আমরা যদি এই ধরনের ক্লাব কার্যক্রম করি, সেটা রোটারি ক্লাব হোক, স্কাউট হোক, ন্যাশনাল গাইড হোক, যে কোনো কিছু হোক, ক্লাব কার্যক্রম আমাদেরকে শেখায় কিভাবে দলবদ্ধ হয়ে একটা টিম হয়ে কাজ করতে হয়, কিভাবে অর্গানাইজড ওয়েতে কাজ করতে হয়, কিভাবে একটা কাজের বিভিন্ন ধাপ অবলম্বন করতে হয়, কি করে একটা অনুষ্ঠানকে সাজাতে হয়, একটা অনুষ্ঠান করতে হয়। স্কুল লাইফে প্রতিনিয়ত এই কাজগুলো করার মাধ্যমে এই দক্ষতাটা আমরা অর্জন করি। খুব ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে। আমাদের নৌবাহিনী কলেজ ঢাকা, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে একটু গল্প করতে চাই গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল আপনাদের সাথে। সো আমাদের সাথে আছেন রাকিক কিবরিয়া। রাকিক, আপনার কি স্বপ্ন, কি ইচ্ছা, কি হতে চান? আমি বড় হয়ে একজন কম্পিউটার প্রোগ্রামার হতে চাই। কম্পিউটার প্রোগ্রামার। কেন কম্পিউটার প্রোগ্রামার হয়ে কি লাভ? আমার ছোটবেলা থেকে কম্পিউটার নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল এবং আমি দেখেছি যে বিশ্বে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি রিলেটেড যে সমস্ত বিষয় আছে সে বিষয়ে যাদের ভালো জ্ঞান আছে তারা ভালো ভালো কিছু কাজ করতে পারছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইলন মাস্ক, স্টিভ জবস, বিল গেটসের মতো মানুষরা পৃথিবীকে একটি নতুন প্রজন্মে বা একটি নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছেন। সেজন্য আমিও চাই যে কম্পিউটার প্রোগ্রামার হয়ে এরকম কিছু করার। বাহ, খুবই খুবই ভালো চিন্তা ভাবনা আপনার। কারণ বলা হচ্ছে এখনকার দিনে যারা ক্যারিয়ার রিলেটেড কথা বলেন বা যারা আগামী বিশ্বের কথা বলেন, আপনি এলন মাস্কের কথা বলছেন, বিল গেটসের কথা বলছিলেন, তারা প্রত্যেকে কিন্তু বলেন যে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই প্রোগ্রামিং শেখা উচিত, বেসিক প্রোগ্রামিং হলেও শেখা উচিত। কারণ আগামী দিনে 2030, 2040 আপনারা যখন কর্মক্ষেত্রে যাবেন, তখন দেখবেন এই দক্ষতাগুলো কতভাবে আপনাদের সহায়তা করবে। খুবই ভালো চিন্তা। স্বপ্নিল চৌধুরীর স্বপ্ন কি? আমি একজন কমার্শিয়াল পাইলট হতে চাই। পাইলট হতে চান? আচ্ছা, কেন হঠাৎ পাইলট হবার ইচ্ছে হলো কেন? কারণ আমার ইচ্ছা আমি দেশ বিদেশে ঘুরবো এবং আকাশ উড়ে বেড়াবো। আচ্ছা, আকাশে উড়ে বেড়াবো, সুতরাং আকাশের প্লেন দেখে ইচ্ছা হতে চাচ্ছে একদিন এটা আমি চালাবো, তাই তো? ভেরি গুড। স্বপ্নিল, আমাকে একটু বলেন যে আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে? আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব আছে, যেমন ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাব, আর্ট ক্লাব। আপনি কোনো ক্লাবের সাথে সংযুক্ত আছেন? আমি সাহিত্য ক্লাবের সাথে সংযুক্ত আছি। আরে বাহ, খুব ভালো। গল্প, কবিতা কিছু লেখেন? আমি ছোট ছোট কবিতা লিখি মাঝে মাঝে। ছোট ছোট কবিতা লেখেন, খুব ভালো, চমৎকার। রাকিক, আপনাদের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল নিয়ে যদি আমাদেরকে একটু কিছু বলেন। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল মূলত হচ্ছে অনেক বছর ধরেই বাংলাদেশে একটি ভালো স্থান দখল করে আছে। পড়াশোনার ক্ষেত্রেও এমনকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও তারা যথেষ্ট ভালো আছে। আমার বন্ধু স্বপ্নিল একটু আগেই যে সাহিত্য ক্লাবের কথা বললো, আমরাই একমাত্র ক্লাব যারা একটি বৃহৎ পরিসরে জাতীয় ধরনের কোনো অলিম্পিয়াড অথবা কোনো ধরনের অনুষ্ঠান লঞ্চ করতে পেরেছি। এটাই আমরা ছিলাম সবার প্রথম। আমাদের এই সাহিত্য ক্লাব থেকে আমরা বিভিন্ন ধরনের লেখালেখি চর্চা করি। আমাদের প্রতি মাসেই একটি করে কর্মশালা হয়। এই কর্মশালায় আমরা প্রত্যেকেই লেখালেখি শিখি। আসলে হচ্ছে কি, ক্লাবিং বিষয়টা হচ্ছে আমাদেরকে লিডারশিপ সবার আগে শেখায়। ক্লাবে যারা প্রেসিডেন্ট আছে তারা লিডারশিপটা শিখে এবং ভলান্টিয়ার, বিভিন্ন অনুষ্ঠানে যারা ভলান্টিয়ারিং করে তারা মূলত একটি অনুষ্ঠানকে কীভাবে সুস্থ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করতে, কীভাবে ডিসিপ্লিন থাকতে হয়, এই বিষয়গুলো শেখায়। এবং আমাদের স্কুলে আরও অনেক ক্লাব আছে, যেমন সায়েন্স ক্লাব। সায়েন্স ক্লাবও আমাদের স্কুলে যথেষ্ট সাফল্য দেখিয়েছে। আমাদের সায়েন্স ক্লাবে প্রতি বছর ন্যাশনাল অনুষ্ঠান হয়। ন্যাশনাল অনুষ্ঠানে আমরা প্রায় 40 থেকে 50 হাজার প্রতিযোগী নিয়ে আসতে পারি। এটা বাহ, আমাদের একটা খুবই সাফল্য। ভালো। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনাদের স্কুল থেকেই প্রথম সাহিত্য বিষয়ক অলিম্পিয়াড আপনারা করেছেন এবং এটি খুবই একটা অনন্য একটি উদাহরণ। আমরা শুধু ক্লাব করলেই হয় না, ক্লাব থেকে আমরা কি শিখলাম, জানলাম, সেটার জন্য সবচেয়ে ভালো হয় যদি কর্মশালা করা হয়। কারণ কর্মশালাতে হাতে কলমে শেখানো হয়, বিভিন্ন স্কিলগুলো হাতে কলমে আমরা শিখতে পারি। খুব ভালো লাগলো জেনে যে আপনাদের স্কুলে
এরকম চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনারা নিয়মিত কর্মশালা করেন। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এবারে চলে যাব আমাদের সেই রাউন্ডে যেখানে 1 মিনিটে করব 10টি প্রশ্ন। কুইক কুইজ, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। শুরুতেই সুযোগটি থাকছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের জন্য। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? বাংলা সন গণনা শুরু হয় কোন শাসকের সময়? সম্রাট আকবর। সম্রাট আকবর। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়া। বগুড়া। ফিফা বিশ্বকাপ কয় বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর। বাংলাদেশের প্রিমিয়ার লিগ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট এবং ফুটবল দুটোই। চাঁদের পৃষ্ঠে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। স্টেডিয়াম লর্ডস কোন খেলার জন্য ক্রিকেট। বিখ্যাত? ক্রিকেট। ছাড়পত্র কোন বিখ্যাত কবির রচনা? হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 76 বছর। উইনসাইন বোল্ট কোন খেলার জন্য পরিচিত? 100 মিটার স্পিন অথবা দৌড়। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে? বাংলা সন গণনা শুরু হয় কোন শাসকের সময়? সম্রাট আকবর। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়া। বগুড়া। ফিফা বিশ্বকাপ কয় বছর পর পর অনুষ্ঠিত 4 হয়? 4 বছর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। চাঁদের পৃষ্ঠে প্রথম পা রাখেন কে? নীল নীল আর্মস্ট্রং। আর্মস্ট্রং। স্টেডিয়াম লর্ডস কোন খেলার জন্য বিখ্যাত? ক্রিকেট। ছাড়পত্র কোন বিখ্যাত কবির রচনা? হ্যালির ধূমকেতু কত বছর পর পর 76 দেখা যায়? উসাইন বোল্ট কোন খেলার জন্য পরিচিত? দৌড়। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের কাছ থেকে। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি লুই কাহন। বাংলা সন গণনা শুরু হয় হচ্ছে সম্রাট আকবরের সময়। সঠিক উত্তর। মহাস্থানগড় বগুড়া জেলায়। ফিফা বিশ্বকাপ 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সঙ্গে জড়িত। চাঁদের পৃষ্ঠে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। লর্ডস হচ্ছে ক্রিকেটের জন্য বিখ্যাত। ছাড়পত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায় এবং উসাইন বোল্ট দৌড়ের জন্য বিখ্যাত। 2টি প্রশ্নের উত্তর আমরা পাইনি। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি এবং ছাড়পত্র কোন বিখ্যাত কবির রচনা। এছাড়া 8টি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। অতএব গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল পেয়ে যাচ্ছেন 40 নম্বর। ভেরি ওয়েল ডান গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। এবারে শেষ 1 মিনিট আমাদের নৌবাহিনী কলেজ। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট প্রায়। কোন গ্যাসকে জীবনের গ্যাস বলা হয়? অক্সিজেন। বিশ্বের প্রথম মহাকাশচারী কে? সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি করে? আইবিএম। কোন পদার্থ প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ উপাদান? ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি কে তৈরি করেছে? কারা? অ্যাপেল। ঐতিহাসিক স্থান লালমাই পাহাড় কোন জেলায়? কুমিল্লা। হাবল টেলিস্কোপ কারা উৎক্ষেপণ করেছে? হাবল টেলিস্কোপ। নাসা। মেন্ডেলিয়ান জিন তত্ত্বের জনক কে? মেন্ডেলিয়ান জিন তত্ত্বের জনক রাফায়েল নাদাল কোন খেলার জন্য বিখ্যাত? টেনিস। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট। কোন গ্যাসকে জীবনের গ্যাস বলা হয়? অক্সিজেন। বিশ্বের সর্বপ্রথম মহাকাশচারী ইউরি গেগারিন। ইউরি গ্যাগারিন। সর্বপ্রথম কোন প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি করে? আইবিএম। কোন পদার্থ প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ উপাদান? ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি কারা তৈরি করেছে? অ্যাপেল। ঐতিহাসিক স্থান লালমাই পাহাড় কোন জেলায়? কুমিল্লা। হাবল টেলিস্কোপ কারা উৎক্ষেপণ করেছে? নাসা। মেন্ডেলিয়ান জিন তত্ত্বের জনক রাফায়েল নাদাল কোন খেলার জন্য পরিচিত? টেনিস। এর সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি নৌবাহিনী কলেজ ঢাকার কাছ থেকে। সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। সঠিক উত্তর। জীবনের গ্যাস অক্সিজেন। প্রথম মহাকাশকারী ইউরি গ্যাগারিন। প্রথম কম্পিউটার আইবিএম বানিয়েছে। প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ উপাদান ইউরেনিয়াম। ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরি অ্যাপেলের তৈরি। লালমাই পাহাড় কুমিল্লা জেলায়। হাবল টেলিস্কোপ নাসার তৈরি। মেন্ডেলিয়ান জিন তত্ত্বের জনক গ্রেগর মেন্ডেল আমাদের বিজ্ঞান বইয়ে আছে, জীববিজ্ঞান বইয়ে। রাফায়েল নাদাল টেনিস খেলার জন্যে বিশ্ব বিখ্যাত। 2টি প্রশ্নের উত্তর আমরা পাইনি নৌবাহিনী কলেজ ঢাকার কাছে, কিন্তু 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারা এবং তারাও পেয়ে যাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন নৌবাহিনী কলেজ ঢাকা, অভিনন্দন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের কুইজ সম্পর্কে তথ্য জানতে চান তাহলে আমাদেরকে খুঁজে পেতে পারেন ফেসবুক পেজে
কুইজে যে কোনো বিষয় নিয়ে আপডেট থাকতে হলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন, অটোমেটিক্যালি আপডেট পেয়ে যাবেন। আর যারা নৌবাহিনী কলেজ ঢাকা কিংবা গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের মতন আমাদের এই কুইজ 2025 অংশ নিতে চান, তাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাদের স্কুল থেকে 2 জন কুইজার নির্বাচন করতে হবে। প্রথমে নির্বাচন করার পরে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের মাধ্যমে পাঠাতে হবে আমাদের কাছে। আপনাদের আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নাম্বার 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। আপনাদের আবেদন পাঠিয়ে দিন আর অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। বলে দিই কোন দল কত স্কোর করলো। নৌবাহিনী কলেজ ঢাকা, সিফাতুর রহমান এবং আবির হাসান দুজনই নবম শ্রেণীর ছাত্র। তাদের দল অর্জন করেছে সর্বমোট 70 নম্বর। অভিনন্দন নৌবাহিনী কলেজ ঢাকা। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের রাকিব কিবরিয়া এবং স্বপ্নীল চৌধুরী, তারা দুজনেই অষ্টম শ্রেণীর ছাত্র এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল অর্জন করেছে সর্বমোট 95 নম্বর। অভিনন্দন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। অনেক ধন্যবাদ দুদলকেই। অনুষ্ঠান শেষ করবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্লাব কার্যক্রম। প্রতিটি স্কুলেই থাকা উচিত ক্লাব কার্যক্রম। পড়াশোনা তো থাকবেই, ভালো রেজাল্ট থাকবে, কিন্তু তার পাশাপাশি আগামী দিনের জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন সেটি যদি অর্জন করতে চাই, ক্লাব কার্যক্রম, অলিম্পিয়াডে অংশগ্রহণ, রোভার স্কাউট করা, গার্লস গাইড করা অত্যাবশ্যকীয়। কারণ এগুলো আমাদেরকে যে শিক্ষাটা দেবে, যে প্র্যাকটিক্যাল জিনিস শেখাবে, যে বাস্তব অভিজ্ঞতা দেবে, যেভাবে আমাদের দক্ষ করে তুলবে, সেটা আর কোনোভাবেই পুঁথিগতভাবে সেই দক্ষতা অর্জন করা সম্ভব না। হাজার বই পড়ি কিংবা হাজার ভিডিও দেখি, যতক্ষণ পর্যন্ত না নিজে কোনো ক্লাব কার্যক্রমের সাথে জড়িত থাকবো, ততক্ষণ পর্যন্ত সেই দক্ষতাটা যথাযথভাবে অর্জিত হবে না। তাই বলি, আপনার সন্তানকে অবশ্যই কোনো না কোনো ক্লাব কার্যক্রমের সাথে সংযুক্ত করুন। রোভার স্কাউট, গার্লস গাইড, এ ধরনের যতগুলো সংস্থা আছে, রেড ক্রিসেন্ট, মানবিক যত সংস্থা আছে, তাদের কারোর সাথে অ্যাটাচ করেন। যদি আপনার সন্তানের মধ্যে কোনো ক্রিয়েটিভ কোনো কিছু দেখতে পান, গল্প লেখা, ছবি আঁকা, গান গাওয়া, কোনো যন্ত্রসঙ্গীত বাজানো, যদি কোনো কোয়ালিটি দেখেন, তাকে বাজাতে দিন, তাকে উৎসাহ দিন। পড়াশোনার পাশাপাশি বই পড়া, গল্পের বই পড়া, লেখালেখি করা, ক্রিয়েটিভিটির চর্চা করাটা আমাদের সন্তানদেরকে সুস্থ হয়ে উঠতে, সুস্থভাবে মানুষ হতে, ভালো মানুষ হতে এবং আগামী দিনের সফল নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সফল করতে এগিয়ে আসি। ভালো থাকবেন, দেখা হবে আমাদের আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কুইজ 2025। ততক্ষণ পর্যন্ত তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।